হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা আজকে আমরা কথা বলবো WBCS 2024-এর প্রিলিমসের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে। তো ফার্স্টেই একটুখানি ইন্ট্রোডিউস করে দিই কী টপিক আজকে আমরা কথা বলবো, তারপর আমি ডিটেলটাতে আসছি। সেটা হচ্ছে আমরা 3 মাসের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আলোচনা করব। কী কোন কোন সাবজেক্ট আছে, কতদিন সময় আছে, কতগুলো করে উইকলি টার্গেট আমরা কমপ্লিট করতে পারবো, কিভাবে পড়বো, কোন কোন বই রয়েছে পড়ার, রিভিশন স্ট্র্যাটেজি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট, রুটিন কীরকম হবে, প্লাস তার সাথে তোমরা অনেকেই 3 মাসের WBCS প্রিলিমসের ক্র্যাশ কোর্সের রিকোয়েস্ট করেছো। সো 3 মাসের প্রিলিমসের ক্র্যাশ কোর্স সম্পর্কে ডিটেলসে আজকে আলোচনা কিছু সেরকম করবো না, বাট তোমাদের কাছে আমি জানতে চাইবো এই জিনিসগুলো তোমাদের কাছে আমি লাস্ট এটা নিয়ে আসছি। তো কি তোমাদের থেকে আমার জানার আছে, ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না, স্টার্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে তার আগেই কয়েকটা জিনিস সেটা বলি। সেটা হচ্ছে গতকাল থেকে আমাদের এথিক্সের যে GS পেপার 4-এর ক্র্যাশ কোর্সটা শুরু হওয়ার কথা, সেটা অলরেডি হয়ে গেছে। তো সেই ভিডিওটা ফার্স্ট দিনের যে ক্লাসটা আমি অ্যাজ আ ডেমো ক্লাস হিসাবে আজকে বিকেল 5টাতে আপলোড করে দিয়েছি লাইভেই আর কি। ওটা এই চ্যানেলের লাইভ সেকশনে পাবে, ভিডিও সেকশনে পাবে না। তো ওই জন্য বলে রাখলাম, কারণ অনেকে খুঁজে পায় না, কারণ যেহেতু ভিডিও আর লাইভ দুটো আলাদা জায়গাতে শো করে। তো লাইভ সেকশনে চলে যাবে, ওখানে আজ বিকেল 5টাতে এই ভিডিওটা কিন্তু ক্লাসটা গতকাল রাতে যেটা হয়েছে সেটা পাবলিশ হয়েছে, এবং সবাই খুব ভালো রেসপন্স করেছো, খুব ভালো ফিডব্যাকও সবাই খুব ভালো দিয়েছো। আমার নিজেরও খুব ভালো লেগেছে, বিকজ GS পেপার 4 এথিক্সের ব্যাচ আমি এটা ফার্স্ট টাইম পড়ালাম। আমি নিজে পড়েছি সব সময়, বাট কখনো কাউকে পড়াইনি, বাট প্রথমবার পড়ালাম এবং প্রথমবারে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল, সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, WBCS 2024 প্রিলিমসের স্ট্র্যাটেজি নিয়ে একটুখানি আমরা আলোচনা করে নিই। তো এই মুহূর্তে তোমাদের কাছে সময় রয়েছে, আমরা যতদূর জানি প্রিলিমসের যে ডেটটা দেখলাম সেটা হচ্ছে 15ই ডিসেম্বর রবিবার, ঠিক আছে? তো সেই হিসেবে তোমাদের হাতে সময় আছে 3.5 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এইবার যে 3.5 মাসের মধ্যে দুর্গাপুজো, কালী পুজো এগুলো তো পড়বেই, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো এগুলোতে তো আমাদের বাঙালিদের কিছুটা সময় তো এখানে চলে যায়, জানা কথা। তো টোটাল 105 দিন মতো সময় রয়েছে, মানে 90 দিন 3 মাসে, এবং তার সাথে 15 দিন এক্সট্রা ডিসেম্বর মাসে পাচ্ছ। কিন্তু ওই 15 দিন আবার হয়তো পুজোর সময় নষ্ট হবে, এদিক ওদিক করে হলেও হয়। ধরো কখনো কখনো কারোর শরীর খারাপ হয়ে যায়, কখনো অতিরিক্ত পড়াশোনার টেনশানে প্রেশারেও পড়া কিছুদিন বন্ধ হয়, প্লাস দুর্গাপুজোর ছুটির সময় কিছুটা বন্ধ হবে। তো আমি ধরলাম আমি এখানে 3 মাসেরই স্ট্র্যাটেজি দিয়েছি। তো 90 ডেজ বা 3 মাস, এবার টোটাল করলে 15 সপ্তাহ তোমরা পাচ্ছ, 15 উইকস পাচ্ছ। 15 উইকসের মধ্যে অ্যাটলিস্ট 13টা সপ্তাহ, 13 উইকস তো ডেফিনেটলি পড়াশোনা করতেই হবে। যারা সিরিয়াসলি এবছর পরীক্ষা দেবে তাদের অবশ্যই 13টা সপ্তাহ ঠিকঠাকভাবে পড়তেই হবে, মানে 90 দিন পড়তেই হবে। এইবার আমরা দেখবো যারা একদম কিছু জানো না, এই ভিডিওটা বিগিনার প্লাস যারা অনেক বছর ধরে পড়ছো বা এবছর পরীক্ষা দেবে সকলেরই হেল্প হবে, আমি সেভাবেই বানাবো। তো যারা একদম জানো না তাদের জন্য বলে রাখি, এই বছর অবধি 2024 অবধি ওল্ড সিলেবাস রয়েছে, 25 থেকে কিন্তু নতুন সিলেবাস হবে। তো যারা অনেক বছর ধরে পড়ছো তারা অতি অবশ্যই চেষ্টা করো যেন যেভাবেই হোক এবছরের প্রিলিমসটা পাস করতেই হবে, পাস যেন করো, এবং যাতে মেন্সটা লিখতে পারো। কারণ নতুন সিলেবাস হয়ে গেলে সেই সিলেবাসের সাথে আবার নিজেদেরকে, যারা এত বছর ইউপিএসসি পড়েনি তাদের কথা বলছি স্পেশালি, যারা এত বছর ইউপিএসসির সাথে WBCS পড়েছে তাদের হয়তো খুব বেশি অসুবিধা হবে না, বাট যারা শুধুমাত্র WBCS পড়ে এসছে তাদের কিন্তু এই বছরটা যেন তেন প্রকারণ যেভাবেই হোক প্রিলিমসটা পাস করতেই হবে। তো 8টা সাবজেক্ট রয়েছে, 25 করে এক একটা সেকশনে রয়েছে, 8 × 25 200 নাম্বার, সময় থাকে 2.5 ঘন্টা মতো টাইম থাকে, দুপুর 12টা থেকে 2:30টা অবধি পরীক্ষা হয়, ঠিক আছে? সাবজেক্ট কি থাকে? ইন্ডিয়ান হিস্ট্রি, যার মধ্যে অ্যানশিয়েন্ট মিডাইভেল হিস্ট্রি আসে, মডার্ন হিস্ট্রি INM আসে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট যেটাকে আমরা বলে থাকি সেটা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, পলিটি, ইকোনমি একসাথে করে আসে, জেনারেল সায়েন্স, অবজেক্টিভ ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং GI, যার ভেতর একটু আলোচনা করে দিই প্রত্যেকটা সাবজেক্ট। অ্যানশিয়েন্ট মিডাইভেলের জন্য অবশ্যই তোমরা জানো পুনাম দালাল ধাইয়ার বইটাই, যারা এত বছর ধরে পড়ে এসছো, আমার নোটও বহু ছেলে মেয়ে পড়েছে, প্রায় 2000-3000-এর বেশি কপি বিক্রি হয়েছে। তো ডেফিনেটলি তোমরা জানবে যে এই নোটটা আমার কাছেও অ্যাভেলেবেল আছে, তোমরা নিজেরাও পুনাম দালাল যারা পড়েছো তারাও জানবে। তো পুনাম দালালটাই অ্যানশিয়েন্ট মিডাইভেলের জন্য সব থেকে ভালো আমরা পড়ে থাকি। আর যদি কেউ সবে স্টার্ট করছো, বিগিনার, যে এত বছর তুমি বলতে পারো দিদি আমি আগে শুরুই করিনি এখন শুরু করবো, পুনাম দালাল এই মুহূর্তে পড়ে অবভিয়াসলি প্রত্যেকটা বই শেষ করা সম্ভব নয়, তাহলে যে কোনো একটা ম্যানুয়াল টাইপ বই কিনে নেবে। ক্র্যাক WBCS আছে, নিতিন সিংহানিয়া স্যারের বই একটা আছে, তারপরে WBCS স্ক্যানারেরও বোধহয় একটা বই বার করে থাকে যেখানে সব সাবজেক্ট একসাথে করে থাকে। তো WBCS চ্যালেঞ্জার বলে একটা বই আছে, এরকম অনেক বই রয়েছে যেখানে সব সাবজেক্ট একসাথে থাকে। লিউসেন্ট আছে, তরুণ গোয়েল আছে, যে কোনো একটা বই নেবে যে বইয়ে সব সাবজেক্ট একসাথে করে থাকে, সেই বইগুলোর থেকে কভার করে নেবে, ঠিক আছে? আর যারা এতদিন অবধি ডেসক্রিপটিভ বই পড়ে এসছো, নিজেদের হ্যান্ড রিটেন নোট বানিয়ে এসছো, বা আমার কাছে ব্যাচে পড়ো অলরেডি শর্ট নোট মুখস্থ করেছো, তারা যে নোটটা পড়েছো সেটাতেই স্টিক করে থাকবে। মডার্ন হিস্ট্রির জন্য স্পেকট্রাম, রাজীব আহিরের বইটা,
জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের জন্য, ইন্ডিয়ার জন্য পেরিয়ার বা এনসিআরটি যেটা খুশি পড়তে পারো, পেরিয়ারও অনেকে পড়ে, এনসিআরটিও পড়ে 11-এর। আর হচ্ছে তার সাথে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, তার থেকে যে জিওগ্রাফি আর ইকোনমির যে সেকশনসটা রয়েছে সেটা শুধু, ঠিক আছে। ইকোনমি আর পলিটির জন্য লক্ষ্মীকান্ত, ইকোনমির জন্য অনেক অপশানস আছে, কেউ রমেশ সিং পড়ে, কেউ নিতিন সিংহানিয়া পড়ে, কেউ হচ্ছে আরও রাজীব বর্মা বা আরও অনেক কিছু, অনেক বই রয়েছে এখন অ্যাকচুয়ালি মার্কেটে অনেক বই চলে এসছে, অনেকে যে যেটা পছন্দ হয় পড়ে। বাট WBCS এর জন্য বেশিরভাগ ছেলেমেয়েরা নিতিন সিংহানিয়া স্যারের বইটাই এখন পড়ে থাকে WBCS এর ইকোনমির জন্য। এছাড়া এনসিআরটি তো বেস ক্লিয়ার করেই, ঠিক আছে। জেনারেল সায়েন্সের জন্য আরিয়ান্তের একটা বই রয়েছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, সেটা পড়তে পারো, তবে ওটা যারা আগে পড়েছো তারাই পড়বে, যারা আগে পড়োনি বিগিনার এখন শুরু করে কোনোদিনও 3 মাসের মধ্যে এই বড় বড় বইগুলো শেষ হওয়া সম্ভব নয়, এগুলো যারা আগে থাকতে লাস্ট 1-1.5 বছর 2 বছর ধরে প্রিপারেশনের মধ্যে রয়েছে তাদের জন্য। অবজেক্টিভ ইংলিশ SP বক্সি, সেটা তোমাদের সবাইকেই পড়তে হবে, অবজেক্টিভ ইংলিশটা SP বক্সির থেকেই আমরা সবাই পড়ে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাচিভার্স যদি মান্থলি পড়ে থাকো খুব ভালো, যারা সারা বছর পড়োনি বছরের শেষে অ্যাচিভার্স ইয়ার বুক বেরোয়, তবে সেটা জেনারেলি ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে বেরোয়। এবার দেখা যাক, যেহেতু WBCS প্রিলিমসটাকে ডিসেম্বরে এনে দিয়েছে সেহেতু হয়তো তার আগে বেরোতেও পারে, একবার একটু খোঁজ নিয়ে দেখো, কারণ প্রত্যেক বছর ডিসেম্বর শেষ হওয়ার পর জানুয়ারি মাসে অ্যাচিভার্স ইয়ার বুক বেরোয়। বাট এবছর জানুয়ারি মাসে বেরিয়েও আমাদের খুব একটা কোনো লাভ হবে না। আগে একটা টাইমে এক্সামটা জানুয়ারি ফেব্রুয়ারিতে বেরোতো, তখন হেল্প হতো, বাট এখন এক্সামই যদি ডিসেম্বর মাসে হয় তখন অ্যাচিভার্স ইয়ার বুক বেরিয়ে কী বা হবে। সো হয়তো অ্যাচিভার্স মেবি নভেম্বর বা ডিসেম্বর মাসে ইয়ার বুক কাইন্ড অফ বা 8-9 মাসের একটা একসাথে করে WBCS এর জন্য বার করতে পারে। এছাড়া অ্যাচিভার্স মান্থলি যারা পড়ছো তারা তো অবশ্যই মান্থলি কন্টিনিউ করবে, অথবা যে যেখান থেকে করেছো, লাইক কেউ জিকে টুডের থেকে করে থাকে, বা কেউ হয়তো ইউটিউবে কোনো চ্যানেল ফলো করে সেখান থেকে নিজেদের নোট বানিয়ে নেয়, সেটাও করতে পারো। যে যেটা ফলো করে এসছো সে সেটাই করো। আর যারা এতদিন অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কিছু করোনি, 8-10 মাস এখন এই মুহূর্তে সম্ভব না, এইটুকু টাইমে অন্তত 4-5 মাস করে যেও, মানে অ্যাটলিস্ট এই জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত করে যাও, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে। এর সাথে হচ্ছে ম্যাথ এবং রিজনিং, যেখানে ম্যাথ প্রিলিমসে খুব একটা আসে না, খুব রেয়ার, মানে হাতে গুনে 4-5-6টা কোশ্চেন ম্যাথ থেকে থাকে, রিজনিং থেকে বা জিআই থেকে কোশ্চেনটা বেশি পরিমাণে থাকে, যার জন্য এটা খুব আহামরি কিছু কঠিন হয় না। এখন অবধি আমি যতদূর দেখেছি পরীক্ষাতে WBCS প্রিলিমসের যে ম্যাথ জিআইতে থাকে ওটা খুব বেশি কঠিন থাকে না, মেন্সেরটা বেশি টাফ থাকে। তো সেটা RS আগরওয়াল যারা সলভ করছো তাতেও হবে, প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সবকটার জন্য করতেই হচ্ছে, ঠিক আছে। এছাড়া দুটো জিনিস অবশ্যই লাগবে এই সাবজেক্টগুলো ছাড়াও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে? WBCS স্ক্যানার আছে, ভলিউম 1 ভলিউম 2 রয়েছে, এখন মনে হয় দুটো আলাদা ভলিউম হয়ে গেছে, আমাদের সময় একটাই ভলিউম ছিল। তো ওই ভলিউম 1টাতে বোধহয় প্রিলিমসের কোশ্চেনগুলোকে কভার করা হয়েছে, সেখানে তোমরা অ্যান্সারও পেয়ে যাবে, এক্সপ্লানেশনও পেয়ে যাবে, খুব হেল্পফুল বইটা, প্রত্যেকে করে থাকে। তো WBCS স্ক্যানার কিনে নেবে, সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করবে। মক টেস্ট যদি কোনো কোচিং ইনস্টিটিউটে জয়েন করে থাকো বা করবে বলে ভেবে রেখেছো, মক টেস্ট সেখান থেকে করলে ভালো হয়। যদি মনে করো দিদি আমি কোনো মক টেস্ট কোচিং ইনস্টিটিউটে জয়েন করতে পারছি না, তাহলে আমি কি করব, যে কোনো দোকানে যাবে, আমি বারাসাতে থাকি, বারাসাতে গণেশ বুক স্টল খুব ফেমাস, এখানে আমরা গণেশে গিয়ে যখন বলতাম যে WBCS এর মক টেস্টের পেপার দিন, ওরা একটা বই দিয়ে দিত, বইটার মধ্যে 20 থেকে 25টা মতো সেট থাকতো, মোটামুটি 200-300 টাকা দাম নেয়, এবং তার ভেতরেই তুমি প্রচুর মক টেস্ট পেয়ে যাবে, যেমন WBCS স্ক্যানার মক টেস্ট বার করে, তুলসী পাবলিকেশন বার করে, এরকম অনেক পাবলিকেশন আছে যারা মক টেস্টগুলোকেও বার করে থাকে, ক্র্যাক WBCSও মক টেস্ট বার করে থাকে। তো এইভাবে যে কোনো মক টেস্ট কোনো কোচিংয়েও জয়েন করতে পারো, বা বইয়ের দোকান থেকে গিয়ে মক টেস্টের বই কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসবে, ঠিক আছে। মিনিমাম 10 থেকে 20টা সেট অবশ্যই সলভ করতে হবে, মিনিমাম 10 থেকে 20টা, অনেকে 25, 30, 40 তার বেশিও সলভ করে, বাট মিনিমাম 10 থেকে 20টা সেট অবশ্যই সলভ করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে এই যে টোটাল আমি সাবজেক্টগুলো বললাম, এগুলোর জন্য তোমরা কতদিন করে সময় দেবে, ঠিক আছে, এবং রিভিশন স্ট্র্যাটেজি কী হবে, এবং ডেলি রুটিন কীরকম হবে, কতটা সময় করে কোন কোন সাবজেক্টে দিতে পারো। যে দেখো, একটা কথা বলে রাখি, প্রত্যেকের নিজস্ব একটা জনরা হয়, প্রত্যেকে নিজের মতো করে পড়তে পছন্দ করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, নিজস্ব স্ট্র্যাটেজি ফলো করাই সবচেয়ে ভালো, কারণ আমি যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা তোমার জন্য মে অর মে নট ওয়ার্ক, ভালোভাবে সেটা ওয়ার্ক নাও করতে পারে। অনেকে থাকে একদিনে 3-4টে সাবজেক্ট পড়তে পছন্দ করে, কেউ থাকে না আমি দিনে একটা সাবজেক্ট পড়বো, কেউ থাকে দিনে 2টো সাবজেক্ট পড়বো, সেটা সম্পূর্ণ তোমার চয়েসের ওপর। আমি এখানে 2-3টে অপশন দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই ফলো করো, ঠিক আছে। আচ্ছা, সো অ্যানশিয়েন্ট মিডিয়াভেলের জন্য আমি কত সপ্তাহ দিয়েছি? অ্যানশিয়েন্ট মিডিয়াভেল এবং মডার্ন INM, এই যে দুটো বই রয়েছে, দুটোর জন্য আমি 2 সপ্তাহ দিয়েছি। এটা কাদের জন্য আবারও বলছি, যারা অলরেডি আগে থাকতে পড়ছো, ঠিক আছে। আর যদি কেউ একদম বিগিনার হও, সেই 2 সপ্তাহটা 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়তো লাগতে পারে। যারা অলরেডি পড়েছে, যারা শুধু শর্ট নোট মুখস্থ করে, যেমন আমি স্পেকট্রামে শর্ট নোট একদিনে 24 ঘন্টা পড়লে, মানে 12 ঘন্টা 2 দিনে পড়লে রিভিশন হয়ে যায়। পুনম দালারের নোট একদিনে রিভিশন হয়ে যায়। এটা কেন? শর্ট নোট ফরম্যাটে আছে, সেই জন্য। যাদের নিজেদের হ্যান্ড রিটেন নোট ফরম্যাটে রয়েছে তাদের 1-2 দিনের রিভিশন হয়ে যায় ফুল, সেখানে 2 সপ্তাহ মানে এনাফ, অনেকটা সময়। 1 সপ্তাহ অ্যানশিয়েন্ট মিডিয়াভেলের জন্য, 1 সপ্তাহ মডার্ন হিস্ট্রি এবং INM এর জন্য। তো এই দুটো সাবজেক্ট, ইতিহাস নিয়ে আমি 2 সপ্তাহ দিয়েছি।
অ্যাভারেজ সময় 2 সপ্তাহ, কারোর ক্ষেত্রে 1 সপ্তাহ লাগতে পারে, কারোর ক্ষেত্রে 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগতে পারে, বেসড অন যে তুমি কোন স্টেজে রয়েছো, বিগিনার স্টেজে নাকি অ্যাডভান্স স্টেজে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখে মনে হচ্ছে একটা সাবজেক্ট 25 নাম্বার, বাট স্টিল এখানে 2টো বই পড়তে হচ্ছে। এনসিইআরটি হলে তারও বেশি বই পড়তে হয়, ঠিক আছে, 3টে বই পড়তে হয়। পেরিয়ার এবং নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল যদি পড়ো বা অন্য কোনো বইও যদি পড়ে থাকো, তাতেও মিনিমাম 2 সপ্তাহ যাবে, কারণ যেহেতু তোমাকে 2টো বই কভার করতে হচ্ছে, 2টো জায়গা। প্লাস জিওগ্রাফিতে প্রচুর নদীর নাম, নদীর ওপরে সেই বাঁধগুলোর নাম, নদীর পাশে কোন শহর রয়েছে, কোন পাহাড়ে কোন কোন গিরিখাত রয়েছে, এগুলো খুব মুখস্থ করতে হয়, পরীক্ষাতে আসে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ন্যাশনাল পার্ক রয়েছে, কোথায় টাইগার রিজার্ভ রয়েছে, সেখান থেকে কি কি নদী গেছে, কোন কোন ন্যাশনাল হাইওয়ে রয়েছে, স্টেট হাইওয়ে রয়েছে। তো এগুলো খুব ডেটা ওরিয়েন্টেড হয়, পরীক্ষাতে ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এই জায়গাটাতে ফোকাস করে একটু মুখস্থ করতে হবে, যেহেতু 2টো সপ্তাহ আমি দিয়েছি। পলিটি এবং ইকোনমি, পলিটির জন্য লক্ষ্মীকান্ত, ইকোনমির জন্য যে কোনো বই, নিতিন সিংহানিয়া স্যারের যদি বইটা পড়ে থাকো, অথবা যে কোনো ক্র্যাক WBCS বা লিউসেন্ট বা যে কোনো জায়গা থেকে পড়ো না কেন, 2টোর জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ দিয়েছি, 2 উইকস দিয়েছি, ঠিক আছে। এটা গেল 2 2 2 6 সপ্তাহ মতো তোমাদের এখানেই লাগছে, মানে এই সাবজেক্ট কটাতে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বইয়ের জন্য 6 সপ্তাহ, মানে পার বইয়ে ধরে রাখতে পারো মোটামুটি 1 সপ্তাহ করে সময়। 7 দিন খুব একটা খারাপ সময় নয়, ঠিক আছে। যাদের একবার পড়া আছে তাদের কাছে 7 দিন এনাফ, 1-2বার পড়া থাকলে। বাট যারা মনে করছো প্রথমবার পড়ছো, তারা সিলেক্টিভলি পড়বে। WBCS প্রিলিমসের সব চ্যাপ্টার পড়তে লাগে না, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, একটু বাদেই আসছি আমি সেটাতে। পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, ডেফিনেটলি আমি আলোচনা করবো। জেনারেল সায়েন্সের যদি আরিহান্তের বইটা পড়ো বা নিজের নোট পড়ো, বা মাধ্যমিকের সময় যে বাংলা ভার্সনের বইগুলো ছিল সেগুলোও যদি পড়ে থাকো, 1 সপ্তাহ মোর দ্যান এনাফ ফর দ্য রিভিশন। সব আসছে না, প্রিভিয়াস ইয়ার হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সিলেবাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবসময় মুখস্থ রাখবে, যাতে বুঝতে পারো যে কি কোন জায়গাটা পড়তে হবে। বিগত তোমার যখন বই খুলবে, বই খুলে দেখবে প্রায় 800-900 করে পেজ রয়েছে, বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার পর যখন পড়তে যাবে, তখন দেখবে সেই পড়াটাই কমে 200-300 পেজে এসে দাঁড়িয়ে যায়, এবং যখন নোট বানাবে, রিভিশন করবে, সেটা কমে আরও 100 পেজে দাঁড়িয়ে যায়। এইভাবেই শর্ট নোট হয়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাটা খুব ইম্পর্টেন্ট। তো জেনারেল সায়েন্সের জন্য 1 সপ্তাহ। এইবার এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোকে আমি অ্যাজ এ জিএসএস সাবজেক্ট হিসাবে ধরি, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, দিস অল আর জিএসএস সাবজেক্ট, যেগুলো একটা নির্দিষ্ট সময় ধরে পড়তে হয়, যে 1 সপ্তাহ টানা, 2 সপ্তাহ টানা, এইভাবে করে পড়তে হয়। আর কিছু সাবজেক্ট থাকে যেগুলো প্র্যাকটিসের প্রয়োজন হয় এবং ডেলি বেসিসে করতে হয়। সেগুলো ডেলি না করে, ধরো তুমি 7 দিন পড়লে, করে বন্ধ করে দিলে তুমি ভুলে যাবে, সেগুলো রিটেনশন ক্যাপাসিটি বেশি থাকে না, অনেক দিন অবধি আমরা ধরে রাখতে পারি না। যেমন অবজেক্টিভ ইংলিশ, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে কোশ্চেনগুলো থাকে, এগুলো না আমাদের রোজ দিন প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই অবজেক্টিভ ইংলিশ ডেলি 1 ঘন্টা দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি 1 ঘন্টা দেবে, ম্যাথ জিআই ডেলি 2 ঘন্টা দেবে। এই যে 4টে জিনিস রয়েছে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ জিআই, এই সাবজেক্টগুলোকে প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করবে, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। এইবার ধরো এটা কারা করবে, যারা দিনে 10 থেকে 12 ঘন্টা পড়তে পারছো, বা 14-12 ঘন্টা মিনিমাম, 10 থেকে 12 ঘন্টা ইজিলি প্রিলিমসের আগে বেশিরভাগ যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট হয় তারা পড়ে। তো যারা এই টাইমটা দিতে পারছো তারা এটা করবে। ধরো তুমি চাকরি করো বা কলেজের লাস্ট ইয়ারে রয়েছো, বা কিছু এমন করো যেটাতে তোমার হয়তো দিনে 12 ঘন্টা তুমি দিতে পারো না পড়াশোনায়, বা 10 ঘন্টা বা 8 ঘন্টাও দিতে পারো না, তোমার সব টেনে টুনে হয়তো 4-5 ঘন্টা হয় বা 6 ঘন্টা হয়। তাহলে তুমি কি করবে, তাহলে তুমি পুরো সপ্তাহে যে 5 ঘন্টা বা 6 ঘন্টা পাচ্ছ, সেটা তুমি জিএস পড়াতে কাজে লাগাবে। এবং রবিবার দিনটা যখন তুমি বাড়িতে থাকো, বা শনিবার দিন যদি হাফ ছুটিতে বাড়িতে থাকো, মানে মোটামুটি যে দিনটা তোমার হলিডে থাকে, যে দিনটা তুমি বেশি সময় পাচ্ছ, ইভেন পুজোর ছুটিটাতেও যখন হলিডে পাবে, সেই টাইমটাতে তুমি ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো বেশি করে তৈরি করে নেবে। এটা ডিপেন্ড করে, যারা ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট হয় তারা জিএস এবং বাকি সাবজেক্ট এইগুলোকে সাথে নিয়ে চলে। আর যারা ধরো চাকরি করছে, তারা প্রত্যেক দিন যদি এই 4 ঘন্টা এখানেই দিয়ে দেয়, তাহলে তারা জিএস পড়বে কখন? তাদের কাছে তো সেই সময়টা নেই। তো তখন তারা কি করে, উইকডেজের মধ্যে, আমার বেশিরভাগ অ্যাসপিরেন্ট যারা, মানে স্টুডেন্ট যারা রয়েছে, হয় কলেজ স্টুডেন্ট না হয় চাকরি করা, বেশিরভাগই চাকরি করা, তো ওরা ওই জিনিসটাই ওদেরকে এটা বলি, এবং ওরা ম্যাক্সিমাম এটাই ফলো করে যে সারা সপ্তাহটা জিএস পড়ে, সপ্তাহের শনি রোববার যেটা ছুটির দিন থাকে সেই দিনটাতে তখন কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, জিআই এগুলো কভার করে, ঠিক আছে। সো যারা এটা দুরকমই বলে দিলাম, যার যেটা সুবিধা হবে সেই অনুসারে করতে পারো, ঠিক আছে। তো এইটা মেলালে পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল সময় যাচ্ছে
1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, আর তার সাথে আর একটা জিনিস যাবে, দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডেলি 1 ঘন্টা, ডেলি 1 আওয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অতি অবশ্যই সলভ করতে হবে। কিভাবে স্ট্র্যাটেজিটা রাখবো আমরা, যখন যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টার রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBCS স্ক্যানারে আমরা পেয়ে যাব। লাইক তুমি আজকে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, হারাপ্পান সিভিলাইজেশন পড়েছো, বৈদিক পিরিয়ড পড়েছো, মহাজনপদ পড়েছো, তো তুমি এই 3টে চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে স্ক্যানারে দেওয়া, সেই 3টে চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে। পড়া হয়ে গেল, রিভিশন হলো, আমি কোশ্চেন সলভ করব। তারপর কি, ধরো তুমি আজকে জিওগ্রাফির রিভারের চ্যাপ্টার পড়েছো বা তুমি পলিটির ফান্ডামেন্টাল রাইট পড়েছো, তুমি কি করবে, পলিটিতে চলে যাবে, গিয়ে WBCS স্ক্যানারে ফান্ডামেন্টাল রাইটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবে। সব সময় সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ রাখবে, যে আমি একটা টপিক পড়ছি, সেই টপিক কমপ্লিট হলে আমি তার প্রিভিয়াস ইয়ার সলভ করব, মক টেস্ট দেবো, তারপর আমি অন্য সাবজেক্টে যাব। ফুল পড়াশোনাটা না করে, ইনকমপ্লিট করে, আধা করে আমি ছেড়ে দেবো না জিনিসটাকে, ঠিক আছে? শুধু রিডিং পড়লে কোনোদিনও পড়া কমপ্লিট হয় না। প্রিভিয়াস ইয়ার, মক টেস্ট, ইভ্যালুয়েশন, এটা যতক্ষণ না হয়, অ্যানালিসিসটা যতক্ষণ না হয়, ততক্ষণ অবধি সাবজেক্টটা কমপ্লিট হয় না, ঠিক আছে? সো এইভাবে করে আমরা কি করতে পারি, 5 ঘন্টা দিতে পারি, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আর 1 ঘন্টা, টোটাল 5 ঘন্টা। আর বাকি জিএস এর সময়ের জন্য আমরা কত দেবো, 5 ঘন্টা, মানে এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই যে আমি এখানে রুটিনটা লিখে দিয়েছি। রুটিনে কত, যারা 10 থেকে 12 ঘন্টা পড়তে পারছো, ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট, পুরো বাড়িতেই রয়েছো, তারা 5 ঘন্টা রিভিশনে দেবে, যেরকম এই যে জিএস এর সাবজেক্ট, জিএস এর জন্য কত, 5 ঘন্টা দেবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, জিআই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিলিয়ে 5 ঘন্টা দেবে। তো এই 5 আর 5-এ 10 ঘন্টা তোমার চলে যাচ্ছে। টার্গেট রাখবে 12 ঘন্টা, ওটা 2 ঘন্টা কমে অটোমেটিক্যালি 10 ঘন্টা হয়েই যায়। সকালের দিকে রাখবে 6 ঘন্টা, আর্লি মর্নিং উঠবে, তাড়াতাড়ি পড়াশোনাটা করবে, যাতে একটা অভ্যাস তৈরি হয়ে যায় সকালে ওঠা, কারণ এক্সামের দিনেও আমাদের সকালবেলায় উঠতে হয়, মর্নিং টাইমেই আমাদের এক্সাম দিতে যেতে হয়। তো সেইভাবে একটা অভ্যাস তৈরি করে নেবে যারা ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট। যারা ফুল ফ্লেজেড নয়, কলেজ যাচ্ছ বা চাকরি করছো, এরকম যারা রয়েছো, তারা সারা সপ্তাহের মধ্যে, সোম থেকে শুক্রর মধ্যে যে সময়টা পাচ্ছ, সেই সময়টা তোমরা জিএস এর জন্য 5 ঘন্টা সময় দাও, তার সাথে প্রিভিয়াস ইয়ারটা করো, 4 ঘন্টা পড়াশোনা করো, তার সাথে প্রিভিয়াস ইয়ার করো। বোঝা গেছে? 4 ঘন্টা যদি তুমি জিএস পড়ো আর 1 ঘন্টা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, এটা সোম থেকে শুক্রতে করবে। আর ধরো শনিবার রবিবার যে দিনটা তোমার ছুটি থাকছে বা দিনটা হলিডে থাকছে বা একটু সময় বেশি পাচ্ছ, সেই দিনটাতে কারেন্ট অ্যাফেয়ার্স, অবজেক্টিভ ইংলিশ, ম্যাথ, জিআই বেশি করে 10-12 ঘন্টা, তার বেশি যতটা পারো নিজেকে দিয়ে এফোর্ট দিয়ে করিয়ে নাও, ঠিক আছে? তো এইভাবে করে একটা রুটিন বানিয়ে নেবে। এটা আমি জাস্ট একটা জেনারেল রুটিন বললাম, এবার তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে মডিফাই করে নেবে। হুবহু ফলো করার দরকার নেই, যারা করছো খুব ভালো, বাট যদি না করতে পারো, নিজের মতো মডিফাই করো, ডেফিনেটলি করতেই পারো, ঠিক আছে? এইবার দেখো একটা জিনিস যোগ করবো আমরা, 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ 1 সপ্তাহ, তাহলে আমাদের টোটাল কত সপ্তাহ লাগছে এখন অবধি? 7 সপ্তাহ লেগেছে, এদিকে 6 আর এদিকে 1, 7 উইকস লাগছে। তো আমাদের হাতে সময় কত আছে? 13 উইকস। তার মানে 13 সপ্তাহ থেকে 7 সপ্তাহ এইটা করতে যাচ্ছে, তার মানে আমাদের হাতে আরও 6 সপ্তাহ রয়েছে। তার মানে আমরা আরও 2 বার কি 3 বার এটাকে রিভিশনও করতে পারবো। বোঝা গেছে? আমি এখানে লিখে দিয়েছি আমাদের টোটাল 7 রিভিশন স্ট্র্যাটেজিতে, যে এখানে আমাদের টোটাল 7 সপ্তাহ লাগছে, 7 উইকস লাগছে। লেফট 6 উইকস অলসো, আমাদের হাতে এখনও 6 সপ্তাহ রয়েছে। তো এই 6 সপ্তাহটাতে আমরা কি করতে পারি, রিভাইজ এভরি 2 সাবজেক্ট ডেলি ইন লাস্ট 6 উইকস। তখন আমরা কি করব, তখন এই 5 ঘন্টাতে আমরা একটা সাবজেক্ট পড়বো না। বোঝা গেছে? তখন আমরা কি করব, তখন আমরা 2টো সাবজেক্ট নেব। যে আজকে আমার ইতিহাস পড়তে 5 ঘন্টা বোরিং লাগছে, সো আজকে আমি ইতিহাস 2 ঘন্টা পড়বো, জিওগ্রাফি 3 ঘন্টা পড়বো, পলিটি পড়বো, ইকোনমি পড়বো, সায়েন্স পড়বো, তার সাথে মডার্ন হিস্ট্রি পড়বো। আমি এইভাবে করে ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারি। যে এই যে লাস্ট যে 6 সপ্তাহটা রয়েছে এক্সট্রা, কারণ এগুলো করার পরেও আমাদের হাতে 6 সপ্তাহ রয়ে যাচ্ছে, তখন আমাদের 2 বার রিভিশন, 3 বার রিভিশন, 4 বার রিভিশনও হয়ে যাবে। বোঝা গেছে? কারণ এটাই টার্গেট রাখতে হবে, যে এমন না যে WBCS প্রিলিমস আস্তে আস্তে আমার একবারই মাত্র কমপ্লিট হবে রিভিশন, এরকমটা যেন না হয়। যে কোনো এক্সামে লাস্ট 3 মাসে অন্তত 3 থেকে 4 বার ফুল রিভিশন যেন হয়। সারা বছর তুমি যতবারই পড়ে থাকো না কেন, বাট এক্সামের লাস্ট 90 ডেজে, লাস্ট 90 দিনে মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন না হলে সেই পড়াটা কিন্তু এক্সাম হলে আমাদের মাথায় থাকে না, আমরা ভুলে যাই। তখন মনে হয় যে ওই 2টো অপশনের মধ্যে কনফিউশন হয়, যে এটা না ওইটা, আর এবং অপশনগুলো দেয়ও ঠিক সেইভাবে যাতে আমাদের কনফিউশনটা হয়। তো যাতে সেই কনফিউশনটা না হয়, সেই জন্য অতি অবশ্যই লাস্ট 6 সপ্তাহ যেটা রয়েছে সেটাতে আমাদের 2 থেকে 3 বার রিভিশন হতে হবে, এবং তখন টাইমটা কমিয়ে দেবে। যদি তুমি তখন আগে 6টা বইয়ের জন্য পার সপ্তাহ দিয়েছিলে, তখন তুমি 6টা বইকে হাফ সপ্তাহে পড়ে নেবে, মানে 3 থেকে 4 দিনের মধ্যে। তখন পুনম দালাল দাইয়া 3 দিনে কমপ্লিট করে ফেলবে, স্পেকট্রাম 3 দিনে কমপ্লিট করে ফেলবে রিভিশন। গোটা বই আমি বলছি না, ওর মধ্যে থেকে যেগুলো স্পেসিফিক্যালি শুধু প্রিলিমস ওরিয়েন্টেড সেইটুকুই পড়তে বলছি। কারণ বইয়ের মধ্যে প্রিলিমস মেন্স সব কিছু ওরিয়েন্টেড থাকে, প্লাস ওই বইগুলো যেহেতু ইউপিএসসিতেও থাকে, ওখানে ডেসক্রিপটিভ ওয়েটাও থাকে, ইউপিএসসি মেন্স যেহেতু ডেসক্রিপটিভও হয় সেই জন্য। তো আমাদের না WBCS প্রিলিমস মেন্সের মতো হবে, না ডেসক্রিপটিভ ওয়েতে হবে, 1 লাইনার সিম্পল আসবে, কোশ্চেন অনেক সোজা এসে থাকে, ইউপিএসসি লেভেলের থেকে অনেক সোজা থাকে। তো সুতরাং আমরা কি করব, সব থেকে ভালো বন্ধু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা লাস্ট
20 বছর 25 বছর 30 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই স্ক্যানারে পেয়ে যাব। সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে আমরা দেখতে পাবো যে কীরকম ধরনের প্রশ্ন আসছে এবং আমাদের পড়ার স্ট্র্যাটেজিটাও সেরকম থাকবে। কিছু সিলেক্টিভ চ্যাপ্টারই ইম্পর্টেন্ট হয় প্রিলিমসের জন্য, সেগুলো এর আগেও আমি বহু বছর বলেছি, এবছরও অবশ্যই আমি সেই ক্র্যাশ কোর্স যখন করাবো সেখানে আমি সেগুলো সিলেক্টিভলি করিয়েই দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল তোমাদের স্ট্র্যাটেজি যেটা তোমরা ফলো করবে। আর মক টেস্টের দিন যেটা একটু বলে দিই, মক টেস্ট অলরেডি আমি বলে দিয়েছি। এইবার মক টেস্ট দেওয়ার যে পদ্ধতিটা সেটা তোমাদের নিজেদের চয়েসের উপর ডিপেন্ড করে। প্রত্যেকে কেউ থাকে এভরি 3rd বা 4th ডেটে মক টেস্ট দেয়। 3 দিন পড়লো আর একটা মক টেস্ট দিল, আবার 3 দিন পড়লো আবার একটা মক টেস্ট দিল, এভাবে করেও দেয়। অনেকে থাকে একটা সাবজেক্ট কমপ্লিট হলো, সেই সাবজেক্টের উপর বেস করে একটা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রবিবারে দিয়ে দিল। অনেকে থাকে যে না আমি পড়তে থাকবো তার সাথে মক টেস্ট দিতে থাকবো। অনেকে থাকে না ফুল সিলেবাস কমপ্লিট করবো তারপর গিয়ে মক টেস্ট দেবো। অনেক রকম ওয়ে হয়। 3 দিন 4 দিনের মাথাতেও দিতে পারো, অথবা রবিবার দিন 2-3টে মক টেস্টও দিতে পারো। সানডেতে গিয়েও অন্তত 2-3টে মক টেস্টও দিতে পারো। কারণ 3 মাস 90 দিনের মধ্যে যদি তোমাকে 20-25টা মক টেস্ট দিতে হয় তাহলে অতি অবশ্যই তোমাকে কম করে হলেও মাসে 5-6 বা তার বেশি, ঠিক আছে, তার বেশি আর কি 7-8টা মতো বা 10টা মতো মক টেস্ট দিতে হবে। তার মানে এভরি 3rd বা 4th ডেটে গিয়ে তোমাকে অন্তত একটা মক টেস্ট দিতে হচ্ছে। আর যদি তুমি সেটা সারা সপ্তাহ করতে না পারো তাহলে অ্যাটলিস্ট রবিবার দিন যে দিনটা তুমি হাতে সময় পাচ্ছ বা শনিবার দিনটা, সেদিনটা তুমি একটা কি 2টো মক টেস্ট বা 3টে মক টেস্ট দিয়ে দাও। যেদিন যেরকম সময় থাকছে, যার কাছে সে চাকরি করলে একরকম স্ট্র্যাটেজি, যে বাড়িতে সারাক্ষণ বসে পড়াশোনা করছে তার আর এক রকম স্ট্র্যাটেজি, ঠিক আছে। কিন্তু মক টেস্ট অতি অবশ্যই দিতে হবে। মক টেস্ট দিলে আমাদের টাইম ম্যানেজমেন্ট হয়, হাত চালু হয় এবং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে, না হলে 2.5 ঘন্টার মধ্যে 200খানা কোশ্চেন মানে অনেকটা সময় কিন্তু, ঠিক আছে। তো ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তো যার জন্য মক টেস্ট অতি অবশ্যই আমাদের দিতে হবে। তো এই হচ্ছে টোটাল স্ট্র্যাটেজি অ্যাবাউট WBCS প্রিলিমস 2024-এর ব্যাপারে। এইবার আসি 3 মাসের ক্র্যাশ কোর্সের ব্যাপারে। যারা বলছিলে যে ভর্তি হবো, অনেকে জিজ্ঞেস করেছে। আমি একটা পোল দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে আজ থেকে 4-5 দিন 7 দিন আগে, যে WBCS 2024 প্রিলিমসের জন্য কোনো ক্র্যাশ কোর্স স্টার্ট করবো কিনা, কেউ ভর্তি হতে চাও কিনা। সেখানে প্রায় 50 জন না 70 জন মতো বলেছে যে হ্যাঁ ভর্তি হতে চাই, ঠিক আছে। তো 3 মাসের ক্র্যাশ কোর্স যেটা, এইবার বিষয়টা হচ্ছে আমি এখানে কিছু ডিটেল আজকে আলোচনা করবো না। তোমরা কি জানতে, তোমাদের মতামতটা আমি জানতে চাই, যার জন্য আমি প্রত্যেকটাতে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। আগেরবার এথিক্সের ক্র্যাশ কোর্সের ফিজ আমি ডিসাইড করেছিলাম, কটা ক্লাস হবে আমি ডিসাইড করেছিলাম, কি বার হবে সব আমি ডিসাইড করেছিলাম, করে আমি ভিডিও বানিয়েছি। তোমরা সেটাতে সায় দিয়েছো, সেটাতে 50 জন ছেলেমেয়ে জয়েন করেছে, তারা ভালোভাবে ক্লাস করছে, তারা ভালো ফিডব্যাক দিয়েছে। এটা আমার কাছে খুব ভালো একটা বড় পাওনা। এইবারেরটা আমি তোমাদের কাছে জানতে চাইছি। এইবারেরটা অবশ্যই আমি মাথায় ভাবিনি যে তা না, আমি অবশ্যই ভেবেছি, কিন্তু সেটা হট করে আমি তোমাদের বলে চাপিয়ে দেবো না। তোমাদের কি মনে হয় কত রাখা উচিত, কি রাখা উচিত নয়, সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। সেটা তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে সেই বুঝে সবারটা শুনবো। আমারও একটা মতামত আছে, অন অ্যান অ্যাভারেজ আমি কাছাকাছি থাকবো, যাতে তোমাদের মতামত এবং আমার মতামত কাছাকাছি থাকে। ফিজ কত রাখা যেতে পারে, কতগুলো ক্লাস রাখা যেতে পারে, যেহেতু 3 মাস সময় রয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, কারণ ডিসেম্বরে আমার হবে না। তোমরা জানো, অনেকে হয়তো জানো, অনেকে জানো না, আমি এবছর WBCS দিচ্ছি না, ঠিক আছে। WBCS কেন এবছর আমি কোনো এক্সামই দিচ্ছি না। আমার যেহেতু ডিসেম্বরে আমার বিয়ে, তো দ্যাটস ওয়াই ডিসেম্বর মাসে আমার পরীক্ষা দেওয়া পসিবল হবে না। তো যার জন্য আমি ক্র্যাশ কোর্সটা করাতে পারবো না। হলে কোনো বছর আমি করাতে পারি না এই কারণে, বিকজ প্রত্যেক বছর আমি নিজেও পরীক্ষা দেওয়াতে ব্যস্ত থাকি। তো এই বছরটা আমার নিজের কোনো কম্পিটিশন নেই এক্সামের, সেহেতু আমি এবছর ইজিলি করাতে পারবো। তো ওই 3 মাস মতো সময় আমার হাতেও 90 দিন মতোই সময় আছে, যে 90 দিন আমি তোমাদের রেডি করিয়ে দিতে পারি। ফিস কত রাখতে তোমরা বলতে পারো, নাম্বার অফ ক্লাস, কতগুলো ক্লাস তোমরা চাইছো, নোটস চাইছো কি চাইছো না, শুধুমাত্র ক্লাস চাইছো কিনা। যেমন এথিক্সের কোর্সে অপশন দিয়েছিলাম, যারা নোটস নেবে তাদের একরকম ফিস, যারা শুধু ক্লাস নেবে তাদের আর একরকম ফিস। নোটস চাও কি চাও না, মক টেস্ট চাও কি চাও না, মক টেস্ট কন্ডাক্ট করাবো কিনা, অবশ্যই আমার এখন ব্যবস্থা আছে, আমি পারবো করাতে। মক টেস্ট কন্ডাক্ট করাতে মানে তোমরা দিতে ইন্টারেস্টেড কিনা, বা মক টেস্ট জয়েন করবে কিনা, অনলি ক্লাস নিতে চাও কিনা, ঠিক আছে। আর হচ্ছে ডেলি টার্গেট, একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে, মানে যে গ্রুপটা জয়েন করবে, যারা 3 মাসের যে ক্র্যাশ কোর্সটা জয়েন করবে তাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হবে। সেই গ্রুপে প্রত্যেক দিনের ডেলি টার্গেট, আজকে কতটুকু পড়বে সেটা আমি দিয়ে দেবো, প্লাস যে ক্লাসের যে শেডিউল থাকবে সেই শেডিউল অনুসারেই গ্রুপের ডে টার্গেটসগুলো যাবে, যাতে তোমাদের অসুবিধা না হয় যে আজকে দিদি এটা পড়ালো তো আগামী 2 দিন আমি এটাই পড়বো, ঠিক আছে। এবং এইভাবে আমি মক টেস্ট সলভ করবো। আমি ডে টার্গেটস আমি তৈরি করে দেবো, ডেলি টার্গেটস, এবং তার সাথে হচ্ছে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কারণ সব পড়তে হয় না WBCS প্রিলিমসের জন্য, সিলেক্টিভলি পড়তে হয়। তো সেই জায়গাগুলো কোন কোনগুলো পড়তে হবে, যারা বিগিনার হয় তাদের নিজেদের বুঝতে একটু অসুবিধা হয়, 2-3 বার যারা অ্যাটেম্প দিয়ে দেয় তারা বুঝে যায়, বাট যারা বিগিনার থাকে তাদের অসুবিধা হয়। তো সেই জিনিসগুলো আমি সবটাই কোর্সের মধ্যে তোমাদের বলে দেবো। তো যারা শুধু ক্লাস নিতে চাও তারা কীরকম ফিজ এক্সপেক্ট করছো, যদি নোটস মক টেস্ট সবটা দিয়ে চাও তারা কীরকম এক্সপেক্ট করছো, কতগুলো ক্লাস হলে ভালো হয়, ফিজ কত আমি রাখতে পারি, এগুলো তোমরা কমেন্টে আমাকে সাজেশনে জানাবে। কমেন্ট বিলো অবশ্যই তোমরা আমাকে
জানাবে যে তোমরা কোর্সটা মানে ক্র্যাশ কোর্স হোক সেটা চাও কিনা, সেটা তো জানাবে। অ্যাট দ্য সেম টাইম কতটা ফিস তোমরা অ্যাফোর্ড করতে পারবে, মোদ্দা কথা হচ্ছে তাই, একদম সিম্পল বাংলা ভাষায়, যে কতটা ফিস তোমরা অ্যাফোর্ড করতে পারবে। যার যেরকম অ্যাফোর্ডেবিলিটি, যে যতটুকু হলে তোমরা জয়েন করতে পারবে সে ঠিক ততটুকুই কমেন্টে লিখবে। আমি সবারটাই শুনতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই সেটা শুনতে। এবং তারপর আমি এমন একটা ফিস রাখবো যেটা সবাই বেয়ার করতে পারবে, দিতে পারবে। কারণ যারা এথিক্সের ক্র্যাশ কোর্সে জয়েন করেছে তারা ডেফিনেটলি জানো এমন একটা ফিস রেখেছি, ওটা দিতে পারে না এখন, মানে লোক খুঁজে দেখাতে হবে, ঠিক আছে, খুঁজে দেখাতে হবে। ওই ফিসটা দিতে পারে এরকম লোক বোধহয় আজকালকার দিনে কেউ নেই। তো সেক্ষেত্রে আশা করছি আমি এটাতেও সেরকমই ফিস রাখবো, এমন কিছু আহামরি রাখবো না যাতে খুব অনেক ছেলেমেয়ের অসুবিধা হয়ে যাক। তবু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তো এই জিনিসটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। সো আশা করছি আজ কিছু বাকি রাখিনি, আমি সবটাই আলোচনা করেছি। তাও যদি কিছু বাদ দিয়ে থাকে, কোনো কোয়ারি থাকে, কমেন্টে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটা অ্যাড্রেস করে দেওয়ার। আর যদি তোমরা এটাতে রেসপন্স করো তাহলে অতি অবশ্যই আমি 2-3 দিনের মধ্যে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, নিয়ে এসে আমি মোটামুটি আলোচনা করে যদি শুরু করি 15ই সেপ্টেম্বরের মধ্যে আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে। যে 90 ডেজ হাতে থাকতে থাকতে 15ই সেপ্টেম্বর, বোধহয় 16 তারিখ একটা সোমবার পড়েছে, মানডে থেকে বা শনিবার থেকে 14, 15, 16-র মধ্যে আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট এগুলো অবশ্যই জানিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যারা প্রথমবার দেখছো তাদেরও আশা করছি উপকার হবে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাদেরও উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, রাধে রাধে।